থ্রোটটা আজকে মনে হচ্ছে একটুখানি গন্ডগোল করছে। ওয়েল, আমি লাইভে চলে এসেছি। আমার সাথে এতক্ষণ ইউটিউবে একটা দারুণ ইন্টারেস্টিং একটা গল্প, সাউথ আফ্রিকার একটা ফরেস্টের হাড় কাঁপানো ভূতের গল্প, সেই ফরেস্টের রহস্য, সেটা নিয়ে ছিল আজকের গল্প। তো যাও আর টোকাই ফরেস্টের রহস্য একটুখানি শুনে নিতে পারো তোমরা এই গল্পটা। যারা ইন্টারেস্টেড তারা শ্রেয়া সেনগুপ্তাচার্য ব্লগস আমার চ্যানেল আমি এক্ষুনি শেয়ার করে এসেছি। আর এবারে ফেসবুকে এখন চলে এলাম তোমাদের সাথে আবার আরও একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করবো। কিন্তু তার আগে কি করব, তোমরা আমাকে বুক ভরা ভালোবাসা দেবে, আমি তোমাদের তার বদলে ভালোবাসা দেবো। আমি সকাল থেকে বিরক্ত হয়ে গেছি এটা শুনে শুনে যে তোমরা আমাকে ভালোবাসা দাও, আমি তোমাদেরকে ভালোবাসা দেবো। আমার এটা একটা প্রশ্ন যে এটা ফেসবুকে কী চলছে কদিন যাবো, তো সেটা নিয়ে আমি বেসিক্যালি কিছু বলতাম না, কিন্তু এত মানুষ আমাকে ব্যক্তিগতভাবে ইনবক্স করছে এবং যারা আমার খুব চেনা পরিধির মধ্যে, দেখো আমি সারা দুনিয়ার ঠেকা তো নিয়ে রাখিনি, তো কাজেই সকলকে আমার কিছু বলারও নেই। বাট আমার যারা খুব কাছে, যারা খুব পরিচিত, তাদের জন্য আমার ডেফিনেটলি নিজের এন্ড থেকে যতটুকু টিপস দেওয়ার আমি সেটা দিয়ে দেবো, ঠিক আছে? আমি খুব বড় ক্রিয়েটর নই, বাট ছোটো ক্রিয়েটর হিসেবেও যতটুকুনি আমার মনে হয় যে তোমাদের যে নলেজটার অভাব হচ্ছে সেটা আমি বলে দেবো। তার আগে বলে দিই যে আমি এখন যে সুন্দর কর সেটটা পরে আছি এটা অরিজিনাল জারা, দেখে নাও জাস্ট, ঠিক আছে? তো এটা একদম অরিজিনাল জারার অর্গানজা একটা ব্লেজার কোয়াল সেট। ওপরে পাতটা যাচ্ছে ব্লেজার প্যাটার্নে, আবার সাথে রয়েছে একটা প্যান্ট। এই টোটাল সেটটার প্রাইস যাচ্ছে 2000, যেহেতু এটা একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, একদম রিয়েল অর্গানজা সিল্কের উপরে এটা আছে, ঠিক আছে? আর ভেতরে স্প্যাগেটিটা যেটা আছে ওটা সেপারেট। যদি স্প্যাগেটিটা কেউ নিতে চাও আলাদা করে তাহলে সেটার জন্য সেপারেট প্রাইস আছে, আর যদি না নিতে চাও নিজেদের কাছে টপস অ্যাভেলেবেল থাকলে নেওয়ার কোনো দরকার নেই। তো জাস্ট এই বাকি 2 পার্টটার প্রাইস যাচ্ছে 2000। অল ওভার ইন্ডিয়া যাবে ফ্রি শিপিং, এবং তার সাথে ওর কাছে প্রত্যেকটা কেনাকাটাতে থাকছে গিফটস অ্যান্ড গিফটস। তো গার্গিকে একদম যাও আর সবাই মিলে লুটে নাও। আবার বলছি, গার্গি কিন্তু প্রচুর হাত খোলা হয়ে গেছে, আংটি ফাংটি গয়না টয়না সব দিচ্ছে আমি শুনলাম, ঠিক আছে? পরের দিন যখন শাড়িটা দেখাবো তো শাড়িতে কি কি অফার্স রেখেছে জাস্ট তোমাদের শুনিয়ে দেবো। সোনার কলা বাঁধানো, সোনার আংটি অ্যান্ড অল, প্রচুর অফার্স রাখছে ও, ঠিক আছে? সো সবাই বি প্রিপেয়ার্ড শপিংয়ের জন্য ওর কাছে। অঙ্গসজ্জা বুটিক থেকে ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা ব্লেজার কোয়াল সেট স্পন্সর করার জন্য। অ্যান্ড আমি একটু এটা মনে হচ্ছে আমার এই জায়গাটা একটু ইনফিট আছে, তো এটা একটু ফিটিংসটা একটু বেটার হলে বেটার হতো। তো তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো যে এটা কেমন আসবে ফিটিংসটা ফাইনালি, ঠিক আছে? তো আমি তাও দেখিয়ে দিলাম, এই জায়গাটা আরেকটু ফিটিংস দেখে তোমরা নিজেদের জন্য অর্ডার করবে যখন তোমরা ব্লেজার প্যাটার্নে কিছু অর্ডার করবে। তাও এটা ঠিক আছে, চলো কাম তো চল রা। হ্যাঁ, 7595995708 রিপিট করছি, 7595999708। আবার বলছি 7595999708, ঠিক আছে? তো এটা হচ্ছে গার্গির নাম্বার। তোমরা যারা ওর কাছ থেকে প্রোডাক্টস দেখতে চাও তারা দেখে নিও। আর একটা ছোট্ট করে কথা বলে দিই, ওয়েস্টার্নস যাদের ভালো লাগে, ওয়েস্টার্ন কালেকশনসে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা তো মমিতাকে অনেকেই চেনো, মমিতা পাল বন্ধুত্ব বুটিক থেকে। তো ওর কাছেও কিন্তু ওয়েস্টার্নের প্রচুর কালেকশনস ঢুকেছে এবং সেটা নিয়ে ও কিন্তু কালকে লাইভে আসছে। তোমরা অলরেডি লাস্ট এপিসোডে ওর নাম্বার আমি প্রোভাইড করে দিয়েছিলাম, তোমরা অনেকে ওর সাথে যোগাযোগ করেছো। যদি ওর মানে সমস্ত ইম্পোর্টেড কালেকশন একবার যদি তোমরা সবাই ওর লাইভটা জয়েন করে দেখতে চাও, 9775158197 নাম্বারে ওকে একবার যোগাযোগ করে নাও, ও তোমাদেরকে লাইভের ডিটেলসটা দিয়ে দেবে। আর আপাতত আমি বলি যে আমাকে যদি তোমরা স্টোরি সেন্ড করতে চাও 8240840618 নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করবে। নাও এবার আমি বলি যে আজকে সকালবেলা আমি একটা পোস্ট করেছিলাম। পোস্টটা করার কারণ হচ্ছে আমি কদিন ধরে মানে একটা মানুষ সারাদিন পর খেটে খুঁটে বাড়ির যাবতীয় কাজকর্ম সামলে সে ভাবে একটু রিল্যাক্স করবে বলে একটু শুতে বসতে গেল, তো গিয়ে আমি যখনই স্ক্রল করছি একই কথা, মানে যদি আমি 5 মিনিট রিল দেখি তার মধ্যে 4-4.5 মিনিট তো ওই রিলসগুলোই আসছে। তোমরা কি ভালোবাসা পেতে চাও? তোমরা আমাকে ভালোবাসা দাও, আমি তোমাদের ভালোবাসা দেব। তোমরা আমাকে ফুল দাও, আমি তোমাদের ফুল দেবো। মানে এটা কি চলছে, এটা কি ফেসবুকে? মানে তুমি ভাবো যে হাজবেন্ডরা, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের হাজবেন্ডরা তো সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে কাটায় না, তাদের তো করে কমবে খেতে হয়। তারা তো এত এই ফেসবুক নিয়ে পড়েও থাকে না, এত কিছু তো বোঝেও না।
এবার তারা দিনের শেষে বেচারারা কাজ টাজ করে বাড়িতে ফিরে একটু কোথায় রিল্যাক্স করবে, কোথায় একটু ভাবলো যে ঠিক আছে এবার একটু রিলস দেখতে বসি, অমনি সামনে চলে এলো বৌদি তুমি আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে ভালোবাসা দেবো। মানে এটা কি কোনো সেন্স মেক করে? তো এবার হাজব্যান্ড যদি ম্যানিপুলেটেড হয়েছে, সত্যি ভেবে বসে যে বৌদি ভালোবাসা অফার করছে, তখন কি হবে? বা ধরে নাও পাশের বাড়ির বৌদি পাশের বাড়ির কাকু বুঝতে পারলো না যে তুমি কোন ভালোবাসার কথা বলছো, যেটা আমি বুঝতে পারিনি যেমন, ঠিক আছে? তো পাশের বাড়ির কাকু ভাবলো সত্যি তুমি বোধহয় ভালোবাসা বিতরণ করছো, তুমি আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে ভালোবাসা দেবো। উনি হয়তো এক বুক ভালোবাসা নিয়ে তোমার বাড়ির সামনে এসে হাজির হয়ে গেলেন, আমি তোমাকে ভালোবাসতে চলে এসেছি, তুমি তো ভালোবাসা বিতরণ করছিলে ফেসবুকে, তাহলে সেটা কি দাঁড়াবে? তখন তুমি আবার ডিনাইও করতে পারবে না। মানে এটা কি কেউ বলে? তোমার যদি ফলোয়ার্স লাগে সে যে ফলো মি, আই উইল ফলো ব্যাক, সেটা একরকম, সেটা তাও সেটা মানে সেই কথাটা বলাটা তাও জাস্টিফাইড, বা সেটা বলো তা ঠিক আছে। আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি এদেরকে কেন ফলো করব, কি জন্য ফলো করব সেটাও বুঝতে পারছি না। দেখো কেমন মজার ব্যাপার, সকাল থেকে টেক্সট পাচ্ছিলাম, কালকে একটা টেক্সট ঢুকলো, দিদি ভাই তুমি আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে ভালোবাসা দেবো, তুমি আমাকে ফুল দাও, আমি তোমাকে ফুল দেবো। আচ্ছা বেশ, এবার আমি তার প্রোফাইলে ঢুকেছি, আমি গিয়ে দেখলাম যে ফুল দেবে বলছে, কি ফুল দেবে দেখে আসি। ওমা গিয়ে দেখি কিছু নাই তার প্রোফাইলে, শুধু ম্যাক্সি পরে এরকম করে ওরকম করে 4টি ফটো আপলোড করেই যাচ্ছে। সকালবেলা গুড মর্নিং, রাত্রিবেলা গুড নাইট, সকালবেলা গুড মর্নিং, বন্ধুরা খেয়েছো, বন্ধুরা শুয়েছো, বন্ধুরা ঘুমোচ্ছ, বন্ধুরা নাচছো, বন্ধুরা গাইছো, সারাদিনের পোস্ট, আর খালি একটা পর একটা পোস্ট। ঠিক আছে ভাই, আমি ফলো করবো, আমি কেন ফলো করবো না কাউকে, কিন্তু আমার কাউকে ফলো করার আগে তো মিনিমাম তার কন্টেন্টটা ভালো লাগতে হবে, আমার তো তাকে ভালো লাগতে হবে, তবে তো আমি তাকে ফলো করবো। ফলোয়ার মানেটা কি? আচ্ছা আমি এই যে খেলাটায় সবাই মত্ত হয়ে মেতে উঠেছে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য নিজের প্রোফাইলে, তারা ফেসবুকের মাস্টার মাইন্ড এই গেমটাই বুঝতে পারছে না তোমাদের কারোর কিচ্ছুটি হবে না। এন্ড অফ দ্য ডে ফেসবুক তোমাদের সবাইকে সব কাজ ছেড়ে এঙ্গেজ করে রেখেছে নিজের কাছে, যে সারাদিন তোমরা পোস্ট করতে থাকো, তোমাদেরকে চ্যালেঞ্জ দেবো একটা করে, তোমরা খালি সারাদিন বসে বসে ফেসবুকে চ্যালেঞ্জ অ্যাচিভ করো, তোমরা মাসে 1 লাখ টাকা পাবে। তোমরা যতক্ষণে যে কটা কমেন্টে বসে বসে রিপ্লাই করে, অন্যকে ফুল দেওয়া নেওয়া করে, অন্যকে ভালোবাসা নিবেদন করে যত টাকা কামাবে, তার থেকে বাড়ির সামনে রুমাল পেতে বসে পড়ো, দাও দাও করে দুবার চিৎকার করো, তার থেকে ওই টাইমের মধ্যে ফেসবুক থেকে বেশি টাকা উঠে যাবে তোমার সামনে। বিশ্বাস করো, আমার যদি টাকার দরকার পড়বে আমি এবার থেকে তাই করবো। ওই যতক্ষণে এতগুলো ফলোয়ার জুটি আমার অ্যাকাউন্টে যা টাকা আসবে ফেসবুকে, যে প্রলোভনে মানুষ দৌড়চ্ছে, তার থেকে বাইরে রুমাল পেতে বেশি মানে পেতে বসে যাওয়া ভালো। এবং আলটিমেটলি বিষয়টা সেটাই, ডিজিটাল ভিখারি, এছাড়া আর কিচ্ছু বানাচ্ছে না ফেসবুক আমাদেরকে, জাস্ট মুরগি করছে শুধু। হ্যাঁ, যারা ফলোয়ার্স কেন থাকবে না, কাউকে তো ফলোয়ার্স চাইতে হয় না। আমি তো হাজার হাজার লোককে ফলো করি যারা এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়। কন্টেন্ট থাকলে, লোকে তোমার মধ্যে কিছু থাকলে যেটা শোনার মতন, এমনি আসবে, এমনি শুনবে। তার জন্য বাড়ি বাড়ি কাকে ডেকে গিয়ে বলতে হয় যে ওগো আমায় ফলো করো গো, তারপরে আমি ফলো করো বলে তুমি আমাকে ভালোবাসবো, আমি তোমাকে ভালোবাসবো। এই কেমন ধারা যুক্তি আমি বুঝতে পারছি না। সকাল থেকে রাত্রিবেলা তুমি আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে ভালোবাসা দেবো, এটা কি কোনো কথা হলো একটা? এটা কি জাস্টিফাইড? হ্যাঁ, যখনই যাকে শুনছি পরপর খাই হয়েছি, বন্ধু হবে না, বন্ধু কম পড়েছি, আমার প্রোফাইলে এসে কমেন্ট করো, তোমাকে আমি 80টা বন্ধু দেব। আমার প্রোফাইলে কমেন্ট করো, তোমার আমি রাতারাতি 5000টা বন্ধু করে দেবো। আমার প্রোফাইলে যে যে বন্ধুরা কমেন্ট করেছে সবার প্রোফাইলে গিয়ে বসে বসে কমেন্ট করো। তাহলে তুমি সারাদিন তোমার রান্না বান্না ঘরের সব কাজকর্ম ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বসে বসে কমেন্ট করো, কি না তোমার ফলোয়ার্স হবে। তোমাকে যতক্ষণ পর্যন্ত তোমার নিজের কোনো প্রোডাক্টিভ ওয়ার্ক না থাকবে, যদি তোমার মধ্যে এমন কিছুই না থাকে অন্তত 2 মিনিট বসে শোনার জন্য, তোমার যদি হাজার কেন তোমার লাখ লাখ ফলোয়ার্সও যদি হয়ে যায়, ইউ উইল নট গেট আ সিঙ্গেল পেনি। এইটা একদম ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে? এটা তোমাদেরকে মুরগি উল্লু বানাচ্ছে জাস্ট, এটা আর কিচ্ছু হচ্ছে না। আর যারা তোমাদেরকে, যারা একটা ভাইরাল, আবার ধরো হতেও পারে একটা ভিডিও ভাইরাল হলো, সেখান থেকে তুমি কিছু আর্ন করলে,
অ্যাট এ টাইম আর্ন করলে। কিন্তু তারপর তোমাকে যদি সেটা বছরের পর বছর কন্টিনিউ করতে হয়, তাহলে তার নিজের জন্য আগে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে, আর তারপরে কিছু জেনুইন ভিউয়ার্স লাগবে যারা রেগুলারলি তোমাকে দেখবে, নাকি ওই তুমি ভালোবাসা দিলে বলে দুটো ভালোবাসা দিয়ে তোমায় চলে গেল, তাহলে হবে না। তোমাকে এমন ফলোয়ার্স জোটাতে হবে যারা কিনা তোমাকে রেগুলার ফলো করবে, অ্যাডমায়ার করবে এবং তোমার সাথে থাকবে, তবেই তারা তোমার প্রত্যেকটা ভিডিও বা তোমার প্রত্যেকটা কন্টেন্ট রেগুলারলি দেখবে। তাতে তোমার আলটিমেটলি অ্যাডভার্টাইজমেন্ট দেখার পর লোকের টাকাটা উঠবে এবং সেখান থেকে তোমাকে মানে ফেসবুক বা ইউটিউব পে করবে। এন্ড অফ দ্য ডে এগুলো না করলে তুমি ঘোড়ার ডিম পাবে। সকাল থেকে রাত অব্দি বসে বসে 10 জনকে ভালোবাসা দেবে আর 10 জনকে ভালোবাসা নেবে। হ্যাঁ, ওই স্টার যতদিন পাচ্ছ একটু ইকাঠা হয়ে কিছু কিছু হয়তো টাকা পয়সা উঠবে, কিন্তু আলটিমেটলি তোমরা যেটা ভাবছো যে তোমরা তোমাদের প্রোফাইলের রিচ বাড়াচ্ছ, তোমরা তোমাদের প্রোফাইলে মানুষকে বেশি এনগেজ করছো, নট লাইক দ্যাট। তোমরা সারাদিন নিজেরা ফেসবুকে বোকার মতো এনগেজ হয়ে বসে থাকছো কি না আমাকে উইকলি চ্যালেঞ্জ ফিল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। মানে আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি জীবনে উইকলি চ্যালেঞ্জ ফিল করি, মানে কোনোদিন এসব করতে যাইনি, কোনোদিন কোনো বন্ধুকে ভালোবাসা দিইনি, কারোর ভালোবাসা অ্যাকসেপ্ট করিনি, বাট স্টিল আই গেট পেমেন্ট। তো সেই বিশ্বাস থেকে, সেই ভরসা থেকে বলছি, আমার অত ফলোয়ার্সও নেই, স্টিল আই গেট পেমেন্ট। তো সেই বিশ্বাস থেকে তোমাদেরকে আমি বলছি, প্লিজ এই এই বাচ্চাগুলো বন্ধ করে তোমরা নিজেদের কাজের দিকেও একটু মন দাও। হ্যাঁ, একটুখানি নিজের কাজের দিকে মন দাও, নিজেরা নিজেদের কাজ করো। যদি সত্যি ফেসবুকে কেন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা থাকলে কন্টেন্ট প্রেজেন্ট করো, কাউকে ডাকতে হবে না। তোমার কন্টেন্ট ভালো হলে লোকে এমনি আসবে। আজকে যদি আমার ভূতের গল্প কারো ভালো না লাগে, সে কেন আসবে, আমাকে কেন ফলো করবে? আমি কেন তাকে বলবো ওগো তুমি আমায় ভালোবাসা দাও, আমি তোমার ভালোবাসা দেবো? কেন ভালোবাসতে যাবে আমায়? আমাকে সহ্যই হয় না, তুমি দেখতেই পারে না, ভালোবাসবে কেন? বাসবে যে আমি চিনি না, জানি না। আর এগুলো যারা করছে তারা ধরো অনেকেই আমি বুঝতে পারছি যে তারা মানে আমাদের কান্ট্রিরও না, অন্যান্য কান্ট্রিজের, ঠিক আছে। তো তারা আমাদের চেনেও না, জানেও না, আমার গল্প কোনোদিন শুনবেও না। শুধু শুধু এই আপদগুলোকে আমি আমার ভালোবাসা দিয়ে জুটিয়ে করবোটা কি? এসে বসে আমাকে জ্বালাতন করবে উল্টে আবার। শুধু শুধু আমার তো দরকার নেই অত নিজের ঝঞ্ঝাট বাড়ানো। তার চেয়ে বাবা যে কজন আমাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করে আমার সাথে আছে, চলো ওদের সাথে আমরা পায়ে পা মিলিয়ে চলি। শুধু শুধু আউটসাইডার্সকে জুটিয়ে নিজের প্রোফাইলটাকে করাপ্টেড করার আমার মনে হয় কোনো সেন্স নেই। এটা একটা খুব চাইল্ডিশ মানে খেলা, যেটাতে ফেসবুক একদম বাজেভাবে সবাইকে মাতিয়ে দিয়েছে এবং সবাই আমরা মেতে চলেছি। এটা খুব খারাপ। আচ্ছা আচ্ছা, এফবি খুললেই চলে আসছে। আমি সকাল থেকে মানে আমি বিরক্ত হয়ে গিয়ে আজকে এটা বললাম। আমি অনেকদিন ধরে এই জিনিসটা দেখছি, কথা নেই, বাচ্চা নেই, লাইভে কিচ্ছু হচ্ছে না। মানে একটা আমাদের কি প্রত্যেকটা যারা লাইভ করে প্রত্যেকের একটা নির্দিষ্ট টাইম থাকে যে আমরা এই সময় লাইভে আসবো। লাইভে এসে কি করবো? আমি ভূতের গল্প বলছি। যারা শাড়ি বিক্রি করে তারা লাইভে এসে বলে দেয়, টাইম অ্যানাউন্স করেছে, আজকে আমার কাছে এই কালেকশন আছে, আমি এই সময় তোমাদেরকে শাড়ি দেখাবো, আজকে আমার কাছে এই ওয়েস্টার্নস আছে, আমি দেখাবো। আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, কি করছি? এই যে বাগানে গাছে ফুলে জল দিচ্ছি, এই যে দেখো। এবার তাহলে ঠিক আছে, তুমি গার্ডেনের সম্পর্কে দুটো কথা বলো যাতে আরো মানুষ উপকৃত হয়। বউ সকালবেলা চা করে দিল, বিস্কুট দিল, বিস্কুট চাটা ভালো হয়নি, এই যা আর এক কাপ চা করে নিয়ে হয়, এগুলো লাইভ হচ্ছে। দিস ইজ সো ডিসগাস্টিং। আমি রিয়েলি সরি। মানে ভাবো, আমি দেখে এত বিরক্ত হয়ে গেছি, আমি এত বিরক্ত হয়ে গেছি যে এটা কি করছে। শুধু শুধু মাঝখান থেকে কি হচ্ছে, মানে যারা ঠিকঠাক প্রোডাক্টিভ কিছু কাজ করছিল মানে লোকে তাদেরকেও না আবার সেম ক্যাটাগরিতে ফেলে দেয়। তোমরা যারা আজকে বড় ক্রিয়েটার্সদের আছে তাদেরকে দেখো, আমার ফ্রেন্ড সার্কেলেও এমন অনেক মানে বেশ টপ ক্রিয়েটার্সরা রয়েছে যারা বহুদিন ধরে আজকে ফেসবুক ওয়ার্ল্ডে, ফেসবুক করছে, ইউটিউব ওয়ার্ল্ডে কাজ করছে। একটা ফলোয়ার্স তাদেরকে জোটাতে কত হার্ডওয়ার্ক করতে হয়েছে, কত মেহনত করে তারা আজকে ওই জায়গাটাতে পৌঁছেছে, এত ফলোয়ার্স বানিয়েছে এবং এত টাকা ইনকাম করছে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে। তো তাদেরকে দেখো, তাদেরকে কোনদিন দেখেছো এগুলো করতে? আমাকে তুমি ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাদের হার্ডওয়ার্কটা দেখো। একটা কন্টেন্ট প্রিপেয়ার করতে কতটা সময় দেয়, কতটা এডিটিং, ভয়েস সব কিছু করে কত হার্ডওয়ার্ক করে একটা কন্টেন্ট আনে, তবে গিয়ে লাখ লাখ ভিউজ পায়, তবে গিয়ে একটা ফলোয়ার ওরা জুটিয়েছে, তারপরে গিয়ে আজকে এই জায়গাটা পেয়েছে। আর তোমরা এরকম সারাদিন ভালোবাসা বিতরণ করে সেই জায়গাটা পেয়ে যাবে এত সস্তা? এটা হয় কখনো? তো তোমরা মুরগি বানছো, জাস্ট মুরগি হচ্ছে, আর কিছু না। দি ভাই তোমার কাছে এসব শুনে খুব হাসি পাচ্ছে। এমা কেন আমার কাছে কেন শুনেছো? তুমি দেখোনি ইয়েতে, দেখোনি
তোমাদের তোমার ইয়েতে রিলস চেক করবে তো দেখবে এরকম ভর্তি হয়ে গেছে। মানে সারাদিন তুমি কোনো কাজ করবে না, রিলস দেখলে তোমার মাথায় এটাই ঢুকবে যে সারাদিন বসে থাকো, আমার প্রোফাইলে এই কমেন্টটা এসছে, তুমি এখানে যারা যারা কমেন্ট করেছো তুমি তাদের এগেনস্টে বসে 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 কমেন্ট করো। এতে তুমিও আরও আর 5টা লোক তারা চেনে না জানে না তারা তোমার প্রোফাইলে আসছে, শুধু শুধু প্রোফাইলটা করাপ্টেড হচ্ছে, কোনো মানে হয় ওইসব আননোন লোকেদের কাছে। মানে আমি তো পছন্দই করি না বেকার লোকজন, যারা আমি জানি আসবে শুনবেও না আমার গল্প, আমাকে এন্টারটেনও করবে না, তো আমি শুধু শুধু সেই ফলোয়ার্স নিয়ে কী করবো? বেকার বেকার ফালতু, জাস্ট ইরিটেটিং। আচ্ছা হ্যাঁ গো দিদিভাই বড্ড বিরক্তিকর। ওকে ঠিক আছে, তাহলে এবার গল্প ঢুকি। আমার মোটামুটি যেটা বক্তব্য ছিল হয়ে গেল। সো আমি একদম ক্লিয়ার কাট একটা কথা বলে দিচ্ছি, আমি ভাই কাউকে ভালোবাসা দেবো না, আমার পকেটের ভালোবাসা লাগবে। কেউ যদি আমার ভূতের গল্প শুনতে ভালোবাসে তাকে তোমরা আমার চ্যানেল রেকমেন্ড করতে পারো, এবং যারা নিজে থেকে আমার ভূতের গল্প শুনতে আসবে ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম। আমিও চাই আমার ফ্যামিলি গ্রো করুক, বড় হোক, অবশ্যই সেটা হোক, কিন্তু কখনোই সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসা দেবো, আমি এটা করতে পারলাম না, আর আমি চাইও না তোমরা কেউ আমার সাথে অন্তত এটা করো। মানে আমি যে ভীষণ বিরক্ত হচ্ছে আমার ইনবক্সে, এবার আমি এরকম যেই টেক্সট ঢুকে আমি সব ব্লক করবো, সব ব্লক করবো, আমি আর নিতে পারছি না। সারাদিন ধরে সারা দিদি আমাকে ফুল দাও, ভালো বুক ভরা ভালোবাসা পাঠাও, আমি তোমাকে ভালোবাসা দেবো। ফেসবুক খুলতে ইচ্ছা হয় না, এই না সুন্দরী আমি তোমাকে ভালোবাসবো, ও এই না সুন্দরী। আচ্ছা তোমার হেয়ারটা অনেক লম্বা হয়ে গেছে, হ্যাঁ অনেকটা লম্বা হয়ে গেছে, দারুণ বলেছো। এটা ভাবছে বিনা পরিশ্রমে ওদের চ্যানেল গ্রো করবে, হ্যাঁ এটা হয় না কি কখনো, এটা কখনো হয় না। নিজেরা ভালো কন্টেন্ট দিলে তবেই তোমার জেনুইন ফলোয়ার্স আসবে। এই যে সেলিব্রিটিসরা আজকে এত পরিশ্রম করছে তারপর গিয়ে তাদের ফলোয়ার্স হচ্ছে, জেনুইন ফলোয়ার্স হচ্ছে, তারপর তারা কিছু আর্ন করছে সেখান থেকে। শুধু বসে বসে ফলো ব্যাক করে তুমি সারা জীবন বসে বসে ইনকাম করবে, এটা কিচ্ছু হচ্ছে না। জাস্ট ফেসবুক তোমাদেরকে সারা দিন এইসব ফালতু জিনিসের মধ্যে নিজেদের মধ্যে নিজে মানে অ্যাপটার মধ্যে মাতিয়ে রাখছে, যে তোমরা সারাদিন বসে খালি ফেসবুক করো, লোকেরটাই কমেন্ট করো, স্টার দাও, এই করতে থাকো করতে থাকো। উইকলি চ্যালেঞ্জ জিতলে একদম অস্কার দেবে তোমার। উইকলি চ্যালেঞ্জ বাচ্চাদের যেরকম দেয়, আমাদের স্কুলে বাচ্চাদেরকে, ক্লাস 1-এ বাচ্চাদেরকে দেয় উইকলি রিপোর্ট কার্ড আসে ওদের, উইকলি কি হলো তার উপর সারপ্রাইজ টেস্ট হয় ফ্রাইডে করে, তারপর ওই ফ্রাইডে করে হবে কিন্তু সারপ্রাইজ টেস্ট যাই হোক, তো তারপরে ওই যে উইকলি একটা করে অ্যাসেসমেন্ট হয় ওদের, যেরকম ওরকম সবার উইকলি চ্যালেঞ্জ হচ্ছে। আর বাচ্চাদের মতন সবাই দেখছি 8 থেকে 80 দৌড়চ্ছে, কিনা উইকলি চ্যালেঞ্জ ফুলফিল করতে হবে। আমায় ফলো করে দাও, তোমরা কেউ পাশে থাকছো না, ফলো করছো না, তোমরা একটু বড় ক্রিয়েটার না, তোমরা কেন এরকম করছো, অনেক কত চিৎকার করে লোকজন। বলে আমি দেখে অবাক হয়ে ভাবি যে এর থেকে তো ভাই আমি রুমাল পেতে বসে যেতাম সামনে না, তো এই এত চিৎকার করে আমার য টাকা উঠবে ফেসবুকে, তার থেকে আমি 2 মিনিটে বেশি টাকা তুলে নেবো সামনে রাস্তায় বসে গিয়ে। তো এরকম ডিজিটাল বিক্রি না করে ফলোয়ার দে স্টার দে না করে যাই গিয়ে রাস্তায় বসে যাই, ওটা অনেক বেটার অপশন আমার জন্য। আচ্ছা তো এবার আমি গল্পে যাব, আর আমি কথা বাড়াচ্ছি না, অনেকক্ষণ ধরে অনেক কথা বলে ফেলেছি। আচ্ছা আজকে পুচকো দুটো একদিন লাইভ নিয়ে আসবো, পুজোর সময় নিয়ে আসবো, ঠিক আছে? আই প্রমিস পুজোর সময় নিয়ে আসবো। এটা সেরা দিদি, তোমাকে পুরো কোম্পানির HR এর মতো লাগছে, সো স্মার্ট, থ্যাংক ইউ শাইন চ্যাটার্জি। আচ্ছা এখন তো কাকিমাগুলো যা না তাই করছে এফবিতে, সে কাকিমারা যা করছে তবু আমি বলবো অনেক ভালো রে। কাকিমাদের সমালোচনা করে আমার লাভ নেই, আমি যেমন কারোর সমালোচনা করি না। সত্যি কথা বলতে কাকিমা যাই করছে অন্তত সে নিজেরটা নিজে খুলে করেও যদি রোজগার করে, সেটা কাকিমার ব্যক্তিগত ব্যাপার, আমার দেখার দরকার নেই। সে তো অন্যকে ইরিটেট করছে না, বা অন্যের ব্রেন ওয়াশ করছে না, বা অন্যকে এসে সারাক্ষণ নক করছে না। কাকিমার মতো নিজের মতো নিজে যা ইচ্ছা করছে, সেটা কাকিমার রুচি, কাকিমার বোধ, কাকিমার চেতনা, কাকিমা সেই অনুযায়ী করছেন। কিন্তু এটা তো খুব বিরক্তিকর অন্যের জন্য। আমাকে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো জিনিস সেট না করে আমি ততক্ষণ সেটা নিয়ে রিয়াক্ট করি না। যখন কোনো একটা জিনিস আমাকে বিব্রত করে তখন গিয়ে আমার মাথাটা গরম হয়। এই যে সকাল থেকে তোর যদি ইনবক্সে তুই যদি 108টা টেক্সট দেখতে পাস,
তুমি আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে ভালোবাসা দেবো, তুমি আমাকে ফুল দাও, আমি তোমাকে ফুল দেবো, তাহলে তো মাথাটা গরম হবে না? আমি ওই জন্য রেগে গেছি যে আমাকে কেন মানে আমাকে ইনবক্স করেছে বলে আমার মাথাটা গরম হয়েছে। যদি এটা না হতো, আলটিমেটলি সে কাকিমা কার প্রোফাইলে কী করছে আমার পোষাবে না, আমি অ্যাভয়েড করে বেরিয়ে যাবো। আমি একদম এই কাপ অফ টি ভাই, আমি যাকে আমার পোষায় না আমি অ্যাভয়েড করে যেতে পারি সুন্দর করে, আমার কোনো মাথা ব্যথা নেই কে কী করছে পার্সোনাল লাইফে, কিন্তু আমাকে এসে নক করলেই মুশকিল। আমি কারোর ভালোবাসা, ওই ফোকটের ভালোবাসা বেশি দিন টিকবেও না, থাকবেও না জানি, ওই এককালীন ভালোবাসা আমার চাইও না, আমি কাউকে ওই এককালীন ভালোবাসা দিতে যাবো না, কাজেই আমাকে কেউ বলবেও না। এবার আমি বললাম আমি সারা দুনিয়ার ঠেকা তো নিতে পারবো না, বাট আমার প্রোফাইলে অন্তত পক্ষে যে কজন আছো আমি তাদের উদ্দেশ্য করে তো অবশ্যই বললাম কথাটা, যে আমার মানে বন্ধুবৃত্তে আমার খুব ক্লোজ তারা, আমি তাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে কী করছে সকালবেলা ঘুম থেকে উঠে। আমি জানি তাদের যে লাইফে প্রচুর কাজ আছে, তারপরেও দেখছি সকালবেলা চলে এলাম, সব কাজ ছেড়ে লাইভ করছি। এবার লাইভে এসে তারা কিছু একটা বল, অন্তত কিছু একটা গল্প বল, নিজের লাইফে কোনো গল্প বল, কিছু তো বল, কিছু তো শুনি। এদিকে তারপরে বলছে তুই সাপোর্ট করছিস না, আরে গল্পটা কিছু একটা বলবি, আমি শুনবো, ইমপ্রেস হবো, তারপর তো তোকে আমি সাপোর্ট করবো, ফলো করবো, ভালোবাসা দেবো। আমার যদি ভালোই না লাগে কাউকে আমি কেন করতে যাবো? এরকম গিভ অ্যান্ড টেক পলিসিতে কদিন চলবে? এটা জাস্ট একটা ব্রেন ওয়াশ হচ্ছে। এনিওয়েজ, তো এবার আমি এখন যে গল্পটা বলবো সেটা আমাকে পাঠিয়েছে অর্পিতা কর্মকার। আর আমাকে কেউ হাসাবে না, আর কোনো আজে বাজে কমেন্ট করবে না প্লিজ। অনেক আমিও হেসেছি, তোমরাও হেসে নিয়েছো। এবার প্লিজ আমি এই জায়গাটা থেকে বেরোচ্ছি, পরে রেকর্ডেড ভিডিওতে আবার শুনে আবার হাসবে। এখন আপাতত আমরা এবার ভূতের গল্পে একটু সিরিয়াস হয়ে যাই, ঠিক আছে? না না না, আমি শ্রেয়া দিচ্ছে হ্যালো গাইস ব্যাপটাইজ ব্যাপার, দেখ হ্যালো তাও ঠিক আছে, আমি বলছি না যে যারা নিজের প্রোফাইলে যা ইচ্ছা করছিল, আমি এতদিন কোনো আমার মাথা ব্যথা নেই, কে শাড়ি পরবে, কে কি করবে, কে কীভাবে নাচবে, কে কি করবে, একান্ত ব্যক্তিগত ব্যাপার। নিজের প্রোফাইলে যা ইচ্ছা করছে, যে যা পাচ্ছে কমেন্ট করছে, গায়ে লাগছে না লাগছে, আমি একদমই সেটা নিয়ে বদল নই। কিন্তু আমি এটা নিয়ে বদার্ড কারণ সারাদিন জাগিয়ে খাচ্ছে। আরে ফেসবুকটা শান্তি করে, বললাম না, মানে বাড়ির বেটা ছেলে মানুষগুলো ভাব সারাদিন পর অফিস থেকে ক্লান্ত হয়ে এসে ফিরে একটুখানি ফেসবুক দেখতে বসেছে, ব্যাস বৌদি চলে এলো, সোনারা তোমরা আমাকে ভালোবাসা দাও, আমি তোমাদের ভালোবাসা দেবো। তো ও মানে এটা কি ছিল? দাদা 5 বার রিলটা দেখে আবার ভাববে বসে এই বৌদি কি বলতে চাইছে, এই বৌদি মানে কি প্রকার ভালোবাসা দিতে চাইছে, কি অফার করতে চাইছে, আমি তো বুঝতেই পারছি না। মানে সেটা বোঝার জন্য দাদা 10 বার রিলটা দেখে ওর ভিউজ তুলে দেবে, তাই মানে ওয়াচ টাইমটা তুলে দেবে। তো লাইক রিডিকিউলাস, মা গো এই ভালোবাসা দাও আর ভালোবাসা ছাড়ো। দারুণ ড্রেস, নেহা আমি ড্রেসের ডিটেলসটা দিয়ে দিয়েছি, এটা আমাকে গার্গি পাঠিয়েছে। এটা একটা ওগাসা কোট সেট আছে, একদম পিওর ব্র্যান্ডেড প্রোডাক্ট। এটা জারার আছে, এর প্রাইস আছে 2000। সো তুমি চাইলে এটা গার্গির সাথে 7595999708 যোগাযোগ করে দিতে পারো। আচ্ছা আচ্ছা, এই যে গার্গি কমেন্ট করেছে, তো তোমাদের যদি কারোর কে এটা একটু দেখতে চাই, গার্গি একটু নক করে দে না, একটু নক করে দেন। আচ্ছা, তো অর্পিতা কর্মকার আমাকে এই স্টোরিটা পাঠিয়েছে। আমি এবার স্টোরিটাতে যাচ্ছি, এবার সিনসিয়ারলি স্টোরিটাতে যাচ্ছি, কারণ আমাকে স্টোরি শেষ করতেই হবে এবার তাড়াতাড়ি করে। এটা হচ্ছে যে চিংড়ি পোতার ঘটনা। তো তোমরা তো অনেকেই জানো বা সবাই জানো মোটামুটি যে চিংড়ি পোতা হচ্ছে বাজি তৈরির জন্য বিশাল বিখ্যাত। ওখানে মোটামুটি ঘরে ঘরে সব জায়গায় বাজি তৈরি হয়, ছোট ছোট, প্লাস তোমার বড় বড় বাজি তৈরির কারখানাও পর্যন্ত রয়েছে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে চিংড়ি পোতা এরিয়াটা। তো ওখানে অর্পিতার এক রিলেটিভ আছে, তো তাদের মানে আজ থেকে আমি এইটা যে ঘটনাটা বলছি সেটা বহু বছর আগের ঘটনা, মানে তখনও চিংড়ি পোতা মানে আরও রিমোট ধরে নাও, তখন চিংড়ি পোতা আরোই অনুন্নত ছিল। মানে ও আমায় বলছে যে দিদি আমার মাসির মানে সরি ওর একটা আন্টি ছিল, ওই যেখানে কেউ একটা হবে কোনো রকম মাসি, তো সে যে বাড়িটা করেছে, তো সেই বাড়িটা এমন জায়গাতে পুরো মানে একটা জলাভূমি ধরে নাও ওখানে আশপাশে। এখন তো তবু অনেক উন্নত হয়ে গেছে, এখন তো পুরোই পাল্টে গেছে, এখন চারিদিকে বাড়ি ঘর দৌড় হয়ে গেছে সব। বাট তখন মানে ধরো একটা বাড়ি থেকে আর একটা বাড়ির মাঝামাঝি প্রচুর ডিস্টেন্স ছিল, মানে একটা জায়গা থেকে আরেকটা অনেকটা ডিস্টেন্স, মানে পুরো তেপান্তরের মাঠ পেরিয়ে একটা থেকে আরেকটা বাড়ি তুমি দেখতে পাবে। কোনো স্ট্রিট লাইট নেই, কিচ্ছু নেই, কোনো রাস্তায় নেই তো আবার স্ট্রিট
ল্যান্ডস্লাইড, মানে রাস্তাই ছিল না ওখানে, মানে বর্ষাকালে 1 হাঁটু জল অবধারিত, তার ওপরে সেই বাঁশের মাচা করে করে পুরো বর্ষাকাল যাতায়াত করতে হতো। মাঝে মাঝে সে মাচাও ভেঙে পড়তো, তখন সেই সাবাই ঘাস পেরিয়ে পেরিয়ে জলের মধ্যে দিয়ে সাপ ব্যাঙ চলছে, তখন ওই কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে যেতে হতো। তার উপর সেই শীতকাল অব্দি জল দাঁড়িয়ে থাকতো, জল নিকাশি ব্যবস্থাটাও এত বাজে ছিল। তো এইরকম পরিস্থিতি ছিল তখন। আর আশপাশে ধরো একটা বাড়ি, তো তার পাশে ধুধু মাঠ, শুধু মাঠ, কিচ্ছু দেখতে পাবে না তুমি, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, পুরো শুধু মানে জলাভূমি আর কি যেটাকে বলে। তো এটা খুব অবাক করা একটা মানে আমার লেগেছে, কারণ চিংড়িপোতা এরকম এতটা রিমোট আমি জানতাম না। ঠিক আছে, আমি তো ভাবতাম যে যথেষ্টই উন্নতই হবে, তো আমাকে যখন বললো আমি পুরো অবাক হয়ে গেছি কি এতদিন রিমোট ছিল। বলছে একদম দিদি তুমি জানো না, আমি যেটা বলছি যে এখন 2005-06 কথা বলছি বলে, তখন একদমই তখন কোনো ডেভেলপমেন্টই ছিল না চিংড়িপোতাতে। যাই হোক, তো ওই সময় ওর মাসিরা ওখানে বাড়ি করে। তো মাসিদের জমিটা আবার তারও আগে বহুদিন আগে কেনা ছিল, মানে বোধহয় দাদুর কেনা ছিল, সেখান থেকে পরে আর কি ওরা বাড়িটা করে ওখানে আছে। তো ওনার 2 মেয়ে। এবার যথারীতি বাড়ি করার পর গৃহপ্রবেশের দিন তো ডেকেছিল, তখন একবারই গেছে। তো গিয়ে এমনি সব ঠিকঠাক আছে, বাড়ি তো ভীষণই সুন্দর করে করেছে, কিন্তু সামনে রাস্তাঘাট তখনও একেবারেই সেই বললাম একদম কাঁচা মাটির রাস্তা, পুরো জলে ডোবা রাস্তা, তো একটুখানি অসুবিধাই হয়েছিল। এবার যার জন্য বর্ষাকালে ওরা খুব একটা না ভালোবেসে মাসির বাড়ি যেতেও পারতো না। এনিওয়েজ, এইবার একদিন রাত্রেবেলা মাসি খুব ধরা পাকড় করেছে যে আমার নতুন বাড়িতে তোরা একবারও এলি না, আয় না একবার, একটা রাত এসে থাক অন্তত। তো পরের দিনকে অর্পিতার ছুটি ছিল, তো ওর মা বাবা দুজনে ঠিক করে ঠিক আছে চলো তাহলে আমরা আজকে যাচ্ছি, কালকে আবার চলে আসবো, একটা রাত ওদের বাড়িতে থাকবো। ঠিক আছে, তো সকাল সকাল ওরা চলে গেছে, মেশো ছিল নাইট ডিউটি, তো সারাদিন জমিয়ে সবাই মিলে আড্ডা খাওয়া দাওয়া খুব মজা করেছে। রাত্রেবেলা অনেক লেট নাইট পর্যন্ত সব মেশো, তারপরে ওর বাবা মাসিরা সবাই মিলে গল্প টল্প করে যখন অনেকটা রাত হয়েছে, মেশো তখন আস্তে আস্তে নাইট ডিউটি ছিল, তো মেশো বেরিয়ে গেল। আর তখন মাসি বললো যে মানে কাকুকে বললো যে আপনিও আমাদের সাথে দাদা একপাশে বিছানা করে দিয়ে শুয়ে পড়ুন। কিন্তু কাকু বললো না তোমরা মেয়েরা শোবে, আমি আর এর মধ্যে ঢুকবো না, আমাকে পাশের ঘরে একটা ওই যেরকম করে হোক বিছানা করে দিলেই হবে, আমি ওখানে শুয়ে যাবো। তো ঠিক আছে, কাকু একটুখানি ইতস্তত করছিল বলে মাসি আবার পাশের ঘরে কাকুকে আলাদা একটা সিঙ্গেল বিছানা করে দিল, আর নিচে মাসি আর অর্পিতার মা শুয়ে পড়লো, মানে 2 বোনে মিলে শুয়ে পড়লো, আর ওরা 3 বোন মানে ওনার 2 মেয়ে আর অর্পিতা, ওরা 3 জনে ওপরে খাটে শুয়ে পড়লো। তো এবার মাঝরাতে হঠাৎ করে অর্পিতার মা কাকিমা মানে পাশের ঘর থেকে খুব ভয়ঙ্কর বাজে ভাবে কাকুর গোঙানির আওয়াজ পাচ্ছে, মানে না সেই মনে হচ্ছে কাকু নিঃশ্বাস নিতে পারছে না, এরকম একটা ভয়ঙ্কর ভাবে মানে উনি ব্রেথ করছে। মানে কি হয়েছে কাকিমা না উঠে বসে ঘুমের ঘরে ভাবছে এটা কি হচ্ছে কি, এরকম ভাবে ঢাকুনি দিয়ে মাসিকে পাশে ডেকেছে। তো মাসি উঠেছে, তা মাসিকে বলছে কি যে এই তোর দাদা ওরকম করছে কেন রে। মাসিও ভয় পেয়ে গেছে, মাসি বলছে সত্যি তো দিদি ভাই কি হচ্ছে, চল তো তাড়াতাড়ি দেখি। গিয়ে দেখছে না কাকুর কোনো সেন্স নেই, কাকুর সেই দাঁতের দাঁত লাগার মতন হয়ে গেছে, কাকু না কেমন অদ্ভুতভাবে সেই ঘেমে নিয়ে একসাথে করে ঘুমাচ্ছে। তো এবার কাকিমা তো সঙ্গে সঙ্গে জল টল দিয়ে মানে চোখে মুখে জল দিয়ে কোনোভাবে মুখে এরকম দাঁতে দাঁত চামচ দিয়ে ছাড়িয়ে সে তাকে একরকম একটু স্টেবল করে। তো তখন এবার কাকু উঠে বসে এরকম চারিদিক দেখে ফার্স্ট কথা বলছে কাকিমাকে, এই চলো এখান থেকে বাড়ি যাই, থাকবো না। তো কাকিমা বলছে কেন কি হয়েছে, থাকবে না কেন? বলছে না 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 চলো বাড়ি যাবো, থাকবো না। এখন কোথায় যাবে, রাত্রি 3:30 বাজে, এখন কোথায় যাবো, এখান থেকে এখন কি পাবো আমরা যে বাড়ি যাবো? তখন বলছে যে কিন্তু এখানে থাকা যাবে না। বলছে সে তাহলে কালকে সকালে তোমরা চলে যাবো, কিন্তু এখন কেন, কি হয়েছে কি? তখন কাকু বলছে যে কাকু নাকি তার কিছুক্ষণ আগে একবার বাথরুমে উঠেছিল। হ্যাঁ, এবার ওদের বাড়িতে যেহেতু কাকু মানে মেশোরায় নাইট ডিউটি করে, তো মোটামুটি সন্ধ্যের পরে ওই মাসিমণি কি করে সব জানলাগুলো লাগিয়ে দেয়। সেদিনকে কাকু ছিল, এবার কাকু জানলাটা লাগাতেও গেছে মাসি, তখন কাকু বলেছে কি এই আমার এখানে গুমোট লাগছে, গরম লাগবে, তো তুই জানলাটা খোলাই রাখ, আমি আছি তো কোনো অসুবিধা নেই। তো এবার মাসি বললো না লাগিয়েই দিই দাদা। বলছে না না খোলা রাখ না, কিছু হবে না। তো যাই হোক সেদিনকে কাকু ওই জানলাটা লাগাতে দেয়। এবার
ওই ঘরটা থেকে বেরিয়ে আবার ডাইনিং আছে, ডাইনিং মানে এরকম রান্নাঘর টাইপের আছে, তারপর ওখান থেকে আবার বাথরুমটা কানেক্টেড। তো রান্নাঘরের ওখানে আরেকটা জানলা আছে। এবার কাকু বলছে, কাকু যখন মানে উঠে বাথরুমে যাবে, উঠে দাঁড়িয়ে মানে ওই ঘরের যে জানলাটা ওটা দিয়ে তাকাতে হঠাৎ করে কাকুর মনে হলো যে ওদের যে বাউন্ডারি পাঁচিলটা আছে সেই পাঁচিলের ওপরে হাফ প্যান্ট পরা একটা মোটামুটি 17-18 বছর বয়স হবে ওরকম একটা ছেলে যেন পা ঝুলিয়ে বসে আছে কাকুর দিকে তাকিয়ে। কাকু না মানে ঘুমের ঘরে এরকম চমকে উঠেছে, কি হলো ব্যাপারটা। এবার এরকম ভালো করে যখন তাকিয়ে দেখছে তখন দেখছে না কোথাও নেই, কেউ নেই। তো কাকু তখন ভাবছে কি হলো, কি আবার বাড়িতে 3টে মেয়ে আছে, বাচ্চা বাচ্চা 2জন মহিলা আছে, সব জেনে আবার কেউ কোনো মানে মতলব আটেনি। তো কাকু তারপরে একটু জানলা দিয়ে এদিক ওদিক করতে দেখলো কেউ কোথাও নেই। তো তখন আর কাকু কত মাথা ঘামায়নি। আর আরেকটা থট তো মাথাতে ছিল যে চারিদিকটা একদম ভালো করে লকটক করা আছে, ছাদের দরজা টরজাও বন্ধ, কি আর করবে, কেউ এলেও কিছু করতে পারবে না, আমরা তো আছি এতজন। কাকু বাথরুমে গেছে। বাথরুম থেকে ফেরার সময় কাকুর আবার চোখ পড়েছে রান্নাঘরের মানে জানলাটার দিকে। রান্নাঘরের জানলা দিয়ে কাকু দেখছে যে একদম মানে পাঁচিলের ডিস্টেন্সটা বেশি নয়, পরিষ্কার দেখতে পাচ্ছে যে পাঁচিলের ওপর দিয়ে ওই 17-18 বছরের ছেলেটা এরকম হাফ প্যান্ট পরা এইভাবে বেঁকে 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 মানে টাল সামলে সামলে আর কি ব্যালেন্স করে 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 আস্তে আস্তে ওই সরু পাঁচিলের ওপর দিয়ে হেঁটে 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 যাচ্ছে। কাকু না এরকম এই কে রে এইভাবে একটা হাঁক দিয়ে দৌড়ে গেছে জানলাটার কাছে, গিয়ে দেখছে আর কেউ নেই। তারপর যখন মুখ বাড়াচ্ছে তখন কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। যাই হোক, কাকু বলছে আমার কি এতটা ইলিউশন হবে, তো আমি অতটা ভাবিনি, আমি এসে শুয়ে পড়লাম যে ঠিক আছে একটু মানে তককে তককে থাকি, যদি কোনো আওয়াজ টাওয়াজ পাই উঠে দেখবো, বাইরে দরজা টরজা খুলে এখনই বেরোবার কোনো দরকার নেই, ওদেরও বলবো না কিছু, ভয়টাই পাবে। তো কাকু আবার শুয়ে পড়ে। এইবারে কাকু বলছে আমি একটা কাতে ধরো শুয়ে আছি, মনে হচ্ছে কি আমার গা ঘেঁষে পেছনের দিকে কেউ একটা শুয়ে রয়েছে। তো কাকুর একদম মনে হচ্ছে পুরো বডি টাচ করে একদম কাকুর গা ঘেঁষে কেউ একজন শুয়ে রয়েছে এবং কাকুর প্রচন্ড আনকমফোর্টেবল লাগছে। তো কাকু বলে তোর এইভাবে কি শোয়া যায়? কাকু এবার সাইড থেকে সোজা করেছে। এবার যেই সোজা হয়ে শুয়েছে কাকু, মানে কাকু পরিষ্কার বুঝতে পারছে যে ওই রকম একটা 17-18 বছরের ছেলে, হাফ প্যান্ট পরা ছেলে কাকুর মানে বুকের উপরে চেপে বসে পুরো গলাটাকে টিপে ধরে এরকম যেন মনে হচ্ছে পুরো তাকে শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। এবার কাকু আর নিঃশ্বাস নিতে পারছে না। তো উনি তো অনেক কষ্ট করে মানে যে কোনো দেবতার নাম ওনার মাথায় আসে নেওয়ার চেষ্টা করছে বা কিছু, মানে কাকু তখন বুঝতে পারে যে এটা কোনো একটা অপ্রাকৃতিক কিছু করছে, এটা মানে খুব স্বাভাবিক কিছু নয়। কিন্তু মানে তখন না বলছে আমি কোনো ঠাকুরের নামও মাথায় আনতে পারছি না, আর তখন মানে নিঃশ্বাস নিতে পারছি না একদম। সেই লাস্টে যখন গোঙাতে শুরু করেছে জোরে জোরে, ওই গোঙানোর আওয়াজটাই তখন গিয়ে কাকিমার অবধি পৌঁছেছে এবং তারপরে কাকিমা দৌড়ে এসেছে। তো উনি বলছে আমি অসম্ভব ভয় পেয়েছি, কোনো প্রশ্নই ওঠে না, আমি তো এখানে আর থাকবো না, এই চলো বাড়ি চলো। তো কাকিমা আবার বোঝায় যে এখন এত রাত্রে কিভাবে কোথায় বাড়ি যাবে, তার চেয়ে কালকে বরং যাবো, এখন আপাতত তুমি শো, চলো ওই ঘরে যাই, আমরা সবাই মিলে একসাথে শুই, কিচ্ছু হবে না। আর তারপর একটু ঠাকুরের ফুল টুল ছুঁয়ে টুয়ে দেয়, যে লোহা টোহা ছুঁয়ে টুয়ে দেয়, ঝাড়িয়ে যেরকম মানে আমাদের হোম রেমেডিস থাকে করে। এইবারে তারপরে তো কাকুরা চলে গেছে। এইবার আস্তে আস্তে ওই মাসি বলতে শুরু করলো যে হ্যাঁ রে আমাদের বাড়িতে না নানান রকমের প্রবলেম আছে। কিরকম কিরকম প্রবলেম না, একদিন যেমন ওই মাসুতো এক বোন মানে কলেজে পড়ে বোধহয়, ও কলেজ থেকে ফিরেছে, ঢুকেছে বাড়িতে, কলেজ থেকে তখন কলেজে পড়তো আর কি, এখন বিয়ে হয়ে গেছে মেয়েটা, তো কলেজে তখন পড়তো, মেয়েটা ঢুকেছে। তো বলছে যে রান্নাঘরে বোধহয় ওর থালাটাতে ভাত বেড়ে নিয়ে খাচ্ছে, আর সমানে না মানে দেখছে বাথরুম থেকে ঝরঝর ঝরঝর করে জল পড়ার আওয়াজ হচ্ছে। তো ও ঘরের মধ্যে মা শুয়েছিল, তো মাকে সারা দিয়ে বলছে ও মা এখন কি বাবা বাড়িতে আছে? কারণ ও জানে যে কাকুর ওই সময় তো ডিউটি থাকে, আর বাইরে থেকে দেখতেও পাচ্ছে যে ওয়াশরুমটা তো খোলাই কিন্তু ভেতরে জলের আওয়াজ আসছে। যেই কাকিমাকে জিজ্ঞাসা করলো বাবা কি এখন বাড়িতে আছে, অমনি না জলের আওয়াজটা বন্ধ হয়ে গেল। ওদিকে কাকিমা উত্তর দিল কেন, তোর বাবা তো ডিউটিতে বেরিয়ে গেছে, আজকে তো বাবার এই শিফটে ডিউটি আছে, বাবা তো এখন নেই। ওনা বলছিল মানে পুরো অবাক। আচ্ছা আরও একটা ব্যাপার, ওরা কেউ কোনো রুমে জামা কাপড় চেঞ্জ করতে পারছিল না। যখনই কোনো রুমে জামা কাপড় চেঞ্জ করছে তখনই এত আনকমফোর্টেবল লাগছে, সমানে মনে হচ্ছে না সট সট করে একটা ছেলে যেন মনে হয় দৌড়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে।
আরও প্রবলেম বলি, কাকিমা যেন সন্ধে নামলেই পুরো বাড়িটা একদম থমথম থমথম করতো। শুধু তাই নয়, মানে অনেক দিন সন্ধেবেলায় জানলা লাগাতে গিয়ে কাকিমার চোখে, ওই মাসি আর কি চোখে পড়েছে, কাকিমা না মাসির ওই চোখে পড়েছে যে একদল ছোট ছোট বাচ্চা, ওই বাচ্চারা মানে হয়তো খেলার ছলে খেলতে খেলতে দৌড়াতে দৌড়াতে হই হই করতে করতে, ওই রকমই 13-14 বছরের বাচ্চাগুলো, ঠিক আছে, ওরকম হই হই করতে 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 তারা সব চলে যাচ্ছে। তো এইরকম মানে নানান রকমের অভিজ্ঞতা কিন্তু ওদের হতে থাকে। তো এই করতে করতে তখন মাসি আলটিমেটলি একজন পুরোহিতকে আনে। তো সেই পুরোহিত আসে, এসে বলে যে এরকম কি ব্যাপার একটু দেখুন। তো তখন পুরোহিত বলে যে এই যে জায়গাটা না, এই জায়গাটা পুরোটাই খুব অভিশপ্ত, মানে কেননা ওই যে বাজির কারখানাগুলো ছিল, তো ওগুলোতে না প্রায়শই আগুন ধরে যায় এবং নানান রকম দুর্ঘটনা ঘটে। তো ওতে ধরো সরকারি খাতে দেখানো হচ্ছে কি 10 জন মারা গেছে, বলছে আসলে কিন্তু আদতেও 10 জনের থেকে অনেক বেশি জন মারা যায়, কিন্তু সকলকে তো আর সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে পারে না। তো অনেক এমন লোক তো থাকে বাইরে থেকে এখানে কাজ টাজ করতে আসে, তো তাদের ওই যে লাওয়ারিশ লাশগুলো থাকে সেগুলো সব বছরের পর বছর নাকি এই যে জলাভূমিগুলো এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে দিত, এবং সেগুলো ওখানেই পচে গলে কখন মাটিতে মিশে গেছে, মানে ওগুলো কখনোই মানে কেউ আর ওগুলোর কোনো সৎকার করা বা কিছু করেনি। তখন মাসি বলছে যে একটা জিনিস কিন্তু ওরা জানতো, ওরা তার জন্য খুব ভালো করে ভিত পুজো করেও নিয়েছিল, কিন্তু ওরা যখন প্রথম ভিতে খোঁড়া শুরু করেছিল না, ওরা যখন ডিপ করে আর কি খুঁড়ে অনেকটা ভেতর পর্যন্ত খুঁড়ে ওরা তারপরে বাড়ি করেছে, মানে বেশ শক্তপোক্ত করে বাড়ি করবে বলে। তো ওরা তখন যখন ভিত খুঁড়েছে তখন কিন্তু বেশ কিছু কঙ্কাল ওই মাটি থেকে উঠেছিল। তো ওই এরিয়াটাতে কম বেশি নাকি অনেকের বাড়িতেই অনেক রকমের সমস্যা থাকে, অনেকেই নাকি অনেক কিছু স্পোকি এক্সপিরিয়েন্স করে, কিন্তু মানে পার্টিকুলার ওরাও এই অভিজ্ঞতাটা করেছে। মেন কারণটা হচ্ছে ওরকম প্রচুর লাওয়ারিস লাশ নাকি ওরকম চিংড়ি পোতা বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে বিভিন্ন এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে অনেক সময় থাকতো, এবং সেটা মানে কেউ সৎকার টৎকার করেনি। তো বুঝতেই পারছো প্রচুর অতৃপ্ত আত্মার একটা সমাবেশ মতন আছে ওখানে। ওই যে মাসি হতো মাঝে মাঝেই মনে হয় ছাদেকে দাপাদাপি করছে, হই হই করে বাচ্চা ছেলের দল খেলতে খেলতে চলে গেল। তো তারপরে ওরা ওনাকে দিয়ে ঘরটা বাঁধিয়ে নেয়, ঘরটা বাঁধিয়ে নেওয়ার পর থেকে ঘরে আর কোনো সমস্যা হতো না। কিন্তু তখনও তারপরেও যখন অর্পিতা বলে যে আমরা যখন মাসির বাড়ি যেতাম আমার মামার বিয়ের সময়, আমি মামার ছেলের বিয়েতে আমি একদিন ওখানে ড্রেস চেঞ্জ করছি, তো মাসি ফট করে এসে পর্দাটা টেনে দিল, টেনে দিয়ে বলছে তোকে কতবার বলেছি না তুই পর্দাটা দিয়ে তারপরে চেঞ্জ করবি, তুই এরকম একটুখানি এত কেয়ারলেস কেন। তো বলছে আমি না মাসিকে আর পুরো কাউন্টার করলাম না, কেন না আমারও না পরিষ্কার মনে হলো বাইরে থেকে যেন সাট করে কেউ সরে গেল। তো বলছে যে আমি জানি এটা মানে মনে হওয়া বা ইলিউশন নয়, এটা কিছু একটা তো হয়, তো তোকে বারবার বলেছি না যে তুই দরজা বা পর্দা অন্তত দিয়ে নিবি, না হলে না। আরেকদিনের একটা অভিজ্ঞতা যে ওরা আরেকদিন বলে আমরা গেছি এরকম সব বোনেরা মিলে বসে নানান রকমের না ভৌতিক আলোচনা হচ্ছে, মানে ভূতের গল্প হয় না মাঝে মাঝে আমরা করি, এই ইনসিডেন্টটা শুনবি একটা ঘটনা বলবো, মানে এরকম করে এই এসে এরকম নানান রকমের ভৌতিক ইনসিডেন্ট বলছে, গল্প টল্প করছে। বলছে পরিষ্কার আমরা গল্প করতে করতে 3 বোনই পুরো পজ হয়ে গেলাম, মানে চুপ করে গেলাম। পরিষ্কার মানে আমরা বুঝতে পেলাম কেউ যদি কারোর একটা নিজের কাউকে নিয়ে আলোচনা হচ্ছে শুনলে কেউ যদি খুব বিরক্ত হয় না যে উফ ধরতে এরকম টাইপের একটা কি রিয়াক্ট করলো, কিন্তু মানে ওই মুহূর্তে মাসি একদম কিচেনে আর ওরা 3 জন ছাড়া বাড়িতে কেউ নেই, ওরা 3 জন কিন্তু গল্প করছিল, কেউ বিরক্তিটা দেখাবে, এবং সেটা একদম মনে হলো যে ওদের মানে বাইরে জানলার পাশ থেকে উফ ধরতে এরকম একটা আওয়াজ, মানে খুব বিরক্ত একটা কেউ বললো এরকম। তো এই ইনসিডেন্টগুলো ও এক্সপিরিয়েন্স করেছে। ও বলে আমার এখনো পর্যন্ত না মানে বেশ বেশ ভয় লাগে। তারপর রাত হলেই অসংখ্য কুকুর ডাকতে তো শুরু করেই, তো যেটা হয় এমনিতে আরও বেশি স্পুকি হয়ে যায়। তো বলে জানো এখন এমন হয়ে গেছে যে মাসির মেয়েদের তো বিয়ে হয়ে গেছে এখন, তো মাসি একা থাকতেও না খুব মানে বিরক্ত হয়, মানে মাসি এর বাড়ি চলে যায় তার বাড়ি চলে যায়, পরে যখন মেশো আসার টাইম হয় তখন ফেরে, বা মেশোকে ম্যাক্সিমামই বলে যে তুমি আজ যাই করো নাইট শিফট আর করো না, নাইট শিফটটা বন্ধ করে দাও। তো এটা খুব মানে অন্য রকমের ভালো ঘটনা আমার লেগেছে, মানে ভৌতিক ঘটনা হিসেবে খুব ভালো ঘটনা। তো আচ্ছা হ্যাঁ গার্গী তুই একটু ওদের সাথে ওদের মতন করে কমিউনিকেট করে নে,
আচ্ছা, গার্গীর পেজের নাম হচ্ছে অঙ্গসজ্জা। অনেকে গার্গীকে যে লক করছো, তোমাদের আবার বলে দিই, এটা এখন আমি যেটা পরে রয়েছি এটা হচ্ছে একদম অর্গানজা ম্যাটেরিয়াল, মানে একদম অরিজিনাল ম্যাটেরিয়াল, ঠিক আছে? এখানে কোনো মানে এটা কিন্তু একদম রিয়েল ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে? তাই জন্য আমি বারবার বলেছি লাইভে যে আমরা যতই এটা ওটা দেখাই না কেন, এন্ড অফ দ্য ডে যদি অ্যাকচুয়াল তোমরা সঠিক জিনিসটা চাও তার জন্য ইউ হ্যাভ টু পে। ওই রকম 600-500 টাকাতে কিছু আসে না। এগুলো মোটামুটি কস্ট চলে যাবে এই ব্লেজারের, মানে ওপরের ব্লেজারটা আর নিচের এই ফুল প্যান্টটা, এই পুরো স্কোয়ার্সের সেটটা যাচ্ছে তোমার 2000, ভেতরে স্প্যাগেটিটা আলাদা, আর সব কিছু পারচেসের ওপরে থাকছে ফ্রি শিপিং উইথ ফ্রি গিফটস। তো যাও যাও 7595999708 নম্বরে চটপট তোমরা যোগাযোগ করে নাও, ঠিক আছে? বেশ, তো কেমন লাগলো তোমাদের আজকের আড্ডা গল্প আমাকে সবাই জানাবে, ডেফিনেটলি কমেন্ট করবে। যারা পরে পরে রেকর্ডেড ভিডিও শুনবে তাদেরকেও রিকোয়েস্ট করবো যে তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করবে। আর যদি তোমরা আমাকে ভালোবাসো, না ভালোবাসতে হবে না, যদি তোমাদের আমাকে ভালো লাগে, আমার গল্প ভালো লাগে, যদি আমার পার্সোনালিটি ভালো লাগে, যদি মনে করো যে ইয়েস পার্সন যাকে ফলো করতে আমার ইন্টারেস্ট গ্রো করছে, যার গল্প আমি আগামী দিনেও শুনতে চাই, তাহলে আমাকে দয়া করে ফলো করো, লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আমাকে বুবুরা ভালোবাসা দিতে হবে না, ওকে? তো আমি আজকের মতন এখানেই শেষ করছি। আচ্ছা দিদি, তোমায় ভালো লাগে, এই ভালো লাগা অবধি ঠিক আছে, ভালোবাসা অবধি আর যেতে হবে না, ঠিক আছে ভাই? আচ্ছা, স্টোরি বলা কি শেষ হয়ে গেছে? একদম বাকি, তুই আজকে মিস করে গেছিস, ঠিক আছে? ভালোবাসার সম্পর্কটা, আত্মিকতার সম্পর্কটা চেয়ে চিনতে হয় না। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো বলে ভালোবাসা হয়? ভালো, আমরা সবাই সবাইকে বাসি। আমারও আমার ভিউয়ার্সদের সাথে অনেকে এমন আছে যে তাদের সাথে দিদি, বোন, আন্টি, কাকিমা, জেঠিমা কিভাবে কানেকশনস তৈরি হয়ে গেছে কবে আজকে নিজেই বুঝতে পারি না। এত ভালোবাসা মানুষ এমনিতেই অফুরন্ত ভালোবাসা উজাড় করে দিতে পারে, বিশ্বাস করো, যদি ভালোবাসার মতন কাজটা করে যাও। কিন্তু আননেসেসারি বিরক্ত করলে, ভালোবাসা দাও ভালোবাসা দাও করলে কেউ ভালোবাসবে না ওরকম করলে। আপনার এত লাইভ দেখি এখন বউ বলছে আমি নাকি আপনার প্রেমে পড়েছি, এ আবার কেমন কথা? না না, আমি আপনার বোনের মতো। লাভ ইউ দাদা, আমি আপনাকে ভালোবাসি ডেফিনেটলি, কিন্তু আপনি আমার দাদার মতো। ভালোবাসতেই পারেন কিন্তু সেটা বোনের মতো, এটা একটু বউকে বুঝিয়ে বলে দিন। ভালো থেকো শ্রেয়া, আজকের লাইভটা কিছুটা মিস করেছি, শ্রীরাত লিখছে, শুনে নেব পরে, একদম শুনে নিও পরে। আচ্ছা ঠিক আছে, চলো আজকের মতো এখানেই ক্লোজ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামী সানডেতে, ঠিক আছে? তো তোমরা ততদিন পর্যন্ত ওয়েট করো। আর আমাকে যারা তোমরা নিজেদের কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও তারা 8240840618 এই নাম্বারে যোগাযোগ করবে, 8240840618। আর এটা যাচ্ছে আমার এন্টায়ার আজকের ড্রেসটা, তো তোমরা দেখেই নিলে, চটপট যারা বুক করবে গাড়ির সাথে যোগাযোগ করে নাও তারা। গুড নাইট।